আমি যখন ওয়ার্কশপ দিই, এটা হলো 2010-এর লাস্টের 10 থেকে শুরু। ওই সময়ে আসলে আমি টোটাল 12 থেকে 12.5 বছর আমি ডিলারে ছিলাম নাভানা র্যাঙ্ক স্পেসিফিক, যেখানে আসলে টয়োটা, লেক্সাস, প্যাসিফিকের নিশান, হুন্ডাই, ল্যান্ড রোভার, জাগুয়ার ছিল এবং হলো মার্সিডিজে ছিলাম আমি। আমার আসলে ডিলার অভিজ্ঞতা থেকে যখন আমার লোকাল ওয়ার্কশপের স্টার্ট করি, তখন আসলে বাংলাদেশে লিটারেট লোকজন তারা ওয়ার্কশপ দিচ্ছে বা ওয়ার্কশপ চালাচ্ছে খুবই সংখ্যা কম ছিল। আসলে একটা বাংলাদেশে ওয়ার্কশপ দেওয়ার জন্য যে এনভায়রনমেন্ট প্রয়োজন হয়, এটা খুবই চ্যালেঞ্জিং। স্পেশালি আপনার গভর্নমেন্ট অথরিটি থেকে পারমিশন নেওয়ারগুলো ছিল খুবই ঝামেলাপূর্ণ, ট্রেড লাইসেন্স, ভ্যাট, ট্যাক্স, ওগুলির পরে আপনার ম্যান পাওয়ার, ম্যান পাওয়ার। আসলে বাংলাদেশে অনেক মানুষ, আমাদের আসলে বাংলাদেশে জনসংখ্যার অভাব নাই, জনসম্পদের অভাব আছে। তখন আস্তে আস্তে কী করলাম, আমি চ্যালেঞ্জ হিসেবে আমি নতুন ফ্রেশ লোককে আস্তে আস্তে ট্রেন আপ করে আমি যখন ফার্স্ট শুরু করি, আসলে আমার ভাইরা যথেষ্ট অনুপ্রেরণা আমাকে নিশ্চিত দিয়েছেন যে আমার টেকনিক্যাল লাইনে পড়া, সাথে অটোমোবাইল সেক্টরে কাজ করা। আমি যখন কাজ করি, মানুষ এবারেও টোকা দিত, কালি দেখলে মানুষ আমার সাথে আমার বন্ধুবান্ধবী যারা ইস্ত্রি করা শার্ট পরে আসলে প্রতিদিন ক্লাসরুমে যেত, আর আমি হলাম এই কোনোরকম জীবন পার করে এসে আমি যখন চ্যালেঞ্জে ঢুকলাম, তো ওই সূত্র ধরে আমি আমার মাকে বললাম যে মা, ভাইয়া তো আমার সাথে এসে পরে বললো, ইসমাইল তুই পারবি? আমি বললো যে ইনশাল্লাহ, কারণ যেহেতু কাজ আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে কাজ শিখে নিয়ে চেষ্টা করেছি, আর ভবিষ্যতেও ইনশাল্লাহ ভাইরা যদি আমাকে সাপোর্ট দেয় আমরা অনেক দূর আগাইতে পারবো। সেই সুবাদে আমার বড় ভাই, মেজু ভাই, সেজু ভাই সবাই আমাকে বুস্ট আপ করা শুরু করলো। আর আলহামদুলিল্লাহ আমি এতটুকু দেখছি মায়ের দোয়া আর ভাইদের সহযোগিতা। শুভাকাঙ্ক্ষিত আপনাদের মতো অনেকেই কাস্টমার ছিল। বাবলু ভাই আমার, উনি ওই মুহূর্তে আমাকে একটা গাছ নতুন বপন করলে আসলে গাছে একটু পানি দিতে হয় যেন শিকড়ের সাথে মাটির সংযোগ হয়। ওই মুহূর্তে উনি আমাকে একটা ফাইন্যান্সিয়াল অ্যামাউন্ট দিয়ে হেল্প করছেন, যদিও আমি টাকাটা পরে স্যারকে দিয়ে দিয়েছি। ওই টাকাটা আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট ছিল। গাড়ি অটোমোটিভ সেক্টরে ডে বাই ডে টেকনোলজি ইন্ট্রোডিউস হচ্ছে, বর্তমানে হাইব্রিড এবং ইভি যুগ, কমপ্লিটলি ডিফারেন্ট টেকনোলজি। মার্কেট ব্যান্ড এটা নিয়ে কী চিন্তা করছেন? আলহামদুলিল্লাহ, আমি ইভি এবং হাইব্রিড গাড়ির উপরে টোটাল প্রায় 9টা ট্রেনিং করে আসছি দেশের বাইরে থেকে। এটা ইউকে থেকে করেছি, আমেরিকা থেকে করেছি, তারপর জাপান থেকে করেছি। তা আপনারা জানেন যে আপনার সার্টিফিকেট দেখবেন যে আমার এখানে একটা সার্টিফিকেট আছে, যদি আপনি দেখেন, IMI লেভেল 4 অ্যাওয়ার্ড, ডায়াগনোসিস অ্যান্ড টেস্টিং অ্যান্ড রিপেয়ার ইলেকট্রিক অ্যান্ড হাইব্রিড ভেহিকেল কম্পোনেন্টস। তা এটা হলো আসলে আমি লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4 কমপ্লিট করছি ইউকে থেকে, এবং ইউকে থেকে আমি সার্টিফাইড অটোমোটিভ ইঞ্জিনিয়ার্স সার্টিফিকেশন নিয়েছি ইউকে থেকে। ইভি যখন বাংলাদেশে আসে, ফার্স্ট ইভি আসলে পর্শে এবং টেসলা, পর্শেরটা এখানে টেসলা, স্পেশালি টেসলা গাড়ি আমি অনেক আগে থেকে কাজ শুরু করি, যেহেতু আমি এতগুলা ইভি ট্রেনিং করে এসেছি 9টা প্রায়। আমার ফ্রেন্ড সার্কেল ছিল বিভিন্ন দেশের, আমেরিকান, ইউকে, ইউরোপের অনেক দেশের, ফ্রান্সের। তো তাদের সাথে তো একটা নেটওয়ার্ক আমার ক্রিয়েট হয়েছে। আমাদের দেশে যে হাইব্রিড এবং ইভির যে কাজ, সব অনেক জায়গায় কাজ করছে, কিন্তু আসলে প্রপার গাইডলাইন মেনে কয়টা ওয়ার্কশপ কাজ হচ্ছে। তো এই চ্যালেঞ্জের জন্য আমাকে অনেক ট্রেনিং অ্যাচিভ করা লাগছে। পাশাপাশি আমি আমার টিম মেম্বারদেরকে ট্রেন আপ করছি, পাশাপাশি আমরা কাস্টমারদেরকে অ্যাওয়ার করার চেষ্টা করছি। অনেক কর্পোরেট কাস্টমার আছে যাদের ট্রান্সপোর্ট বা ড্রাইভার, ওনাদেরকে আমরা নিজেদের থেকেই ট্রেনিংয়ের ব্যবস্থা করছি, তাদেরকে ইনহাউস আমরা ডেকে নিয়ে এসে ট্রেনিং দিচ্ছি যে একটা হাইব্রিড গাড়ির ড্রাইভিং প্যাটার্ন কী হবে,
একটা নন হাইব্রিড গাড়ির ড্রাইভিং প্যাটার্ন কী হবে, একটা ইলেকট্রিক গাড়ির ড্রাইভিং প্যাটার্ন কী হবে, আমরা কিন্তু এগুলি অ্যাওয়ার করছি কাস্টমারকে। ইভি গাড়ির কনসেপ্টটা তো হলো ফুয়েল ইকোনমি অথবা এনভায়রনমেন্ট যেন দূষণ না হয়, হাইড্রোকার্বন কন্ট্রোল, কার্বন মনোক্সাইড কন্ট্রোলের জন্য, বায়ু দূষণ কন্ট্রোলের জন্য তো আসলে আমাদের ইভিতে আসা, হাইব্রিডে আসা। এটা ইলেকট্রিক ভেহিকেল চালানোর জন্য যে পরিমাণ রাস্তা বা রাস্তার যে ডিজাইন থাকা দরকার, আসলে এই ট্রাফিকের মধ্যে একটা ইভি গাড়ি চালায়া আপনার যে আউটপুট পাচ্ছেন, আসলে ইভি গাড়ির জন্য আমাদের এই সিটি না। তো যারা অটোমোবাইল সেক্টরে আসলে ইভি গাড়ি, হাইব্রিড গাড়ির উপর সার্টিফাইড এবং যারা আসলে এটার উপরে এক্সপার্ট এবং ম্যানুফ্যাকচারার গাইডলাইন মেনে কাজ করে, আসলে ওভাবে যদি কাজ করে প্রবলেম হওয়ার কথা না। যেভাবে ইভিটাকে মেনটেন্যান্সের প্রক্রিয়ায় নেওয়া দরকার, এটার সংক্রান্ত R&D নাই, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নাই। আপনি দেখবেন আমাদের বুয়েটের ইঞ্জিনিয়াররা আলহামদুলিল্লাহ একটা রিক্সা আবিষ্কার করছে, যেখানে ওনারা মিসাইল আবিষ্কার করার কথা। একটা দোকানে আসলে একটা হেলিকপ্টার প্লেন আবিষ্কার করতেছে, যেখানে ওরা রিক্সা আবিষ্কার করার কথা। বাংলাদেশের সর্বক্ষেত্রে পরিবর্তন আনা দরকার, অটোমোবাইল সেক্টরে ডিসিপ্লিন আনা দরকার। বর্তমানে ইউরো 6, ইউরো 7 মানে ইউরো 6 চলতেছে ওয়ার্ল্ড ওয়াইড, যেখানে আমরা গ্রিন জোন বলতে যেটা বোঝায়, ওজোন লেয়ার যেটা বোঝায়, এটাকে প্রোটেকশন করার জন্য কিন্তু আমাদের এত আয়োজন। আপনি দেখেন বাংলাদেশে ফিটনেস বলতে আমরা কি দিচ্ছি, গভর্নমেন্টকে কিছু টাকা দিচ্ছি। আপনি গাড়ি নিয়ে যান, আমাদের বিআরটিএ ওনারা কি আসলে আপনার গাড়ির হেলথ কন্ডিশন পরিপূর্ণ মেজারমেন্ট করে বলার কমপ্লিট টেকনোলজি অথবা ট্রেন্ড পিপল আছে কিনা? আচ্ছা, যদি থাকে, ধরলাম আছে, থাকার পর প্রতিদিন কতগুলো গাড়ি ফিটনেস দিচ্ছে, আসলে কি ফিজিক্যাল ফিটনেস হচ্ছে? আমি মনে করি বাংলাদেশে যত অ্যাক্সিডেন্ট হচ্ছে তার সিংহভাগ অ্যাক্সিডেন্টের মূল কারণ হলো ফিটনেসবিহীন গাড়ি অথবা নন রোডওয়ার্থী গাড়ি রাস্তায় চলার জন্য। আপনি একটা জিনিস কনসার্ন হন তো, রাতের বেলা আপনি হাইওয়েতে গাড়ি চালাইছেন, নিশ্চিত চালালে এমনও ট্রাক দেখছি যার মধ্যে 12টা হেডলাইট, মানে 12টা লাইট, ফগ লাইট সহ। এখন অপোজিট থেকে যে গাড়িটা আসছে, আসলে কি তার চোখে সে কিছু দেখতেছে না সে আরেক গাড়ির নিচে চলে যাচ্ছে, কে দেখতেছে? তার মানে আমাদের ফিটনেস যে ক্যাটাগরিটা চলতেছে বাংলাদেশে, ফিটনেসের নামে যে আসলে গভর্নমেন্ট টাকা নিচ্ছে, গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে ফিটনেসের সেবা দিচ্ছে না। আমার মতে এটা নিয়ে গভর্নমেন্টের সাথে ফাইট করা উচিত, গভর্নমেন্টের অথরিটির সাথে মামলা দেওয়া উচিত। আপনি টাকা নিচ্ছেন, আমার সেবা কোথায়? ইমরান ভাই, তাহলে কাজ শেষ হলো, জি। দেখি এখন ড্রাইভ করে কি কি সমস্যা। দেখেন। আপাতত যা যা দেখছি সমস্যার সমাধান ওকে স্যার, হয়েছে। তাহলে আমার সাথে আসেন, আমি হ্যাঁ, গেট হ্যাঁ, পাসটা sure. আপনাকে দিয়ে দিচ্ছি। দর্শক, আজকে আমরা আমার গাড়িটা এখানে কিছু সার্ভিস নিলাম। আলহামদুলিল্লাহ, সার্ভিস ইজ নাইস। বলা চলে হচ্ছে আমি যে যে সমস্যার জন্য এসেছিলাম, দেখা যাক, ওনারা অবশ্যটা আমাকে কিছু ওয়ারেন্টিও দিয়েছেন। পরবর্তীতে আশা করি আমি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আর আশা করি